দ্য ওপেন উইন্ডো বাই সাকি। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে র্যাপিড রিডারে তোমাদের যে দুটো নতুন টেক্সট অ্যাড করা হয়েছে তাদের মধ্যে প্রথমটি ছিল দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, যেটি অলরেডি আমি এর আগের ক্লাসে পড়িয়ে দিয়েছি। যারা যারা দেখোনি এখনো তারা অবশ্যই দেখে নেবে। আর দ্বিতীয়টি হলো দ্য ওপেন উইন্ডো বাই সাকি, যেটি আজকে আমাদের আলোচ্য বিষয়। তো দেখো, দ্য ওপেন উইন্ডো লিখেছেন সাকি। সাকি কিন্তু রাইটারের অরিজিনাল নেম নয়, এটা হচ্ছে পেন নেম, ছদ্মনাম। রাইটারের আসল নাম হচ্ছে এইচ মুনরো। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1870-তে এবং মৃত্যু হয় 1916। তাহলে এইচ মুনরো 1870 to 1916। তো এইচ মুনরো ছিলেন একজন ব্রিটিশ নভেলিস্ট এবং শর্ট স্টোরি রাইটার, এবং তার শর্ট স্টোরিগুলো সবসময় ছিল হাস্যরসাত্মক, খুবই অ্যামিউজিং, আনন্দদায়ক। তো এখানেও গল্পের নাম দেখো দ্য ওপেন উইন্ডো। কেন এই নামটা হয়েছে সেটা আমি তোমাদেরকে গল্পের প্লট বলার সময় ভালোভাবে বুঝিয়ে দেবো। তো আমরা এখানে দেখবো গল্পের নাম যেটা দ্য ওপেন উইন্ডো, এবং পুরো গল্পটা যখন শেষ করব তখন দেখবো গল্পের নাম এবং গল্পের যে মূল বিষয় সেটি কিন্তু টোটালি ডিফারেন্ট, দুটোই টোটালি আলাদা, এবং সেটা হাস্যরস উদ্রেক করে, যে জন্যে সাকির রাইটিং গুলো বিখ্যাত। তো এই গল্পে আমরা মূল তিনটে ক্যারেক্টার পাবো। নাম্বার ওয়ান ফ্রাম্পটন নাটল, ফ্রাম FRAMTON ফ্রাম্পটন, নাটল NUTTEL ফ্রাম্পটন নাটল, নাম্বার 2 ভেরা, নাম্বার 3 মিসেস স্যাপলেটন। এছাড়াও আমরা এই গল্পে নাম উল্লেখ পাবো রনি, যে কিনা মিসেস স্যাপলেটনের ব্রাদার। এছাড়াও মিসেস স্যাপলেটনের হাজবেন্ডের কথা এই গল্পে আমরা পাবো, যিনি হচ্ছেন মিস্টার স্যাপলেটন। আর এই গল্পে আমরা উল্লেখ পাবো ফ্রাম্পটন নাটলের সিস্টারের কথাও, যার কোনো নাম দেওয়া হয়নি। তো দেখো, গল্পটা হলো এরকম, এই যে ফ্রাম্পটন নাটল, ইনি হচ্ছেন নার্ভাসনেসের পেশেন্ট, মানে ইনি প্রচুর নার্ভাস হয়ে যান, যে কোনো ছোট ছোট বিষয়ে উদ্বিগ্ন হয়ে যান, এবং এটা তার একটা ডিজিজে গিয়ে দাঁড়িয়েছে। তো তিনি ডক্টরের কাছে যখন কনসাল্ট করেন, ডক্টর তাকে বলেন আপনি এই আরবান লাইফ ছেড়ে রুরাল এরিয়া, গ্রাম্য জীবনে একটু যান, সেখানে এই আরবান লাইফের মেন্টাল প্রেশার, এই সমস্ত কিছু থেকে যখন দূরে থাকবেন, সেই পরিবেশটা আপনাকে একটু শান্তি দেবে, এবং সেখানে বোধহয় আপনার এই ডিজিজটা অনেকটা কিওর হবে। তো তিনি যথারীতি রুরাল এরিয়াতে যাওয়ার প্ল্যান করেন, এবং তার সিস্টার সেটা দেখে বলে যে তুমি ওখানে গেলে আরো চুপচাপ হয়ে যাবে এবং কারোর সাথে কথা বলবে না। আমার মনে হয় তোমার এই যে নার্ভাসনেসের সমস্যাটা তখন আরো বেশি করে দেখা দেবে, এটা আরো খারাপ হয়ে যাবে। তার থেকে বরং আমি ওই জায়গাতে, ওই গ্রাম্য এরিয়াটা, মানে এর আগে ওই রুরাল এরিয়াতে ফ্রাম্পটন নাটলের সিস্টার 4 বছর কাটিয়েছে, তো তিনি ওই জায়গার অনেক লোকদেরকে চেনেন। তো তিনি বলছেন আমি একটা লেটারে আমি যাদেরকে চিনি তাদের কিছু জনের নাম উল্লেখ করে দিচ্ছি, তুমি বরং ওখানে যখন থাকবে তাদের সাথে কথাবার্তা বলো, তাহলে মনে হয় তোমার অনেকটা হেল্প হবে। তো তিনি যথারীতি ওই জায়গায় গিয়ে তার সিস্টারের দেওয়া ওই লেটার অফ ইন্ট্রোডাকশনটা থেকে যে নামগুলো পেয়েছেন তিনি প্রত্যেকের বাড়িতে যান এবং অচেনা ব্যক্তিদের সাথে কথা বলেন। তো সেই সময় তিনি মিসেস স্যাপলেটনের বাড়িতে একদিন পৌঁছন। তো ফ্রাম্পটন নাটল যখন মিসেস স্যাপলেটনের বাড়ি যান, তখন মিসেস স্যাপলেটন কিছু কাজে ব্যস্ত ছিলেন, তাই তিনি প্রথমে ফ্রাম্পটন নাটলকে সময় দিতে পারেননি। সেই সময় তার ভাইজি ভেরা তখন ফ্রাম্পটন নাটলের সাথে গিয়ে কিছু কনভারসেশন চালায়। প্রথমে দুজনের মধ্যে কোনো কনভারসেশন ছিল না, দুজনে চুপচাপই বসে আছে। ভেরা এসে ফার্স্টে ইন্ট্রোডিউস করে ফ্রাম্পটন নাটলের সাথে, এবং তারপরে কিছুক্ষণ তারা নিস্তব্ধ হয়ে বসে থাকে। তারপরে ভেরা নিজে থেকেই ইনিশিয়েটিভ নিয়ে নিজে থেকেই অ্যাপ্রোচ করে ফ্রাম্পটন নাটলকে এবং কথোপকথন শুরু করে সেটাকে এগিয়ে নিয়ে যায়। তো তারপরে ভেরা সামনে একটি ওপেন উইন্ডো দেখিয়ে ফ্রাম্পটন নাটলকে বলে, জানেন এই ওপেন উইন্ডোর একটা কাহিনী রয়েছে। আমার আন্ট মিসেস স্যাপলেটন, আমার যে পিসি মিসেস স্যাপলেটন, ইনার অনেকটা ট্র্যাজেডি যুক্ত এই ওপেন উইন্ডোর সাথে। এই বলে তিনি বলেন যে আন্টের যে হাজব্যান্ড মিস্টার স্যাপলেটন এবং তার ভাই, তার দুটো ছোট ভাই, তাদের মধ্যে একজনের নাম মেনশন আছে রনি, এরা 3 জন একবার শিকারে গিয়েছিল এই জানালা দিয়ে এবং আর ফেরেনি 3 বছর ধরে। তো তখন সেটা শুনে ফ্রাম্পটন নাটল ভাবে যে খুব বড় ট্র্যাজেডি ঘটে গেছে তাহলে এই ফ্যামিলির সাথে, কিন্তু তিনি এটা শুনে একটু অবাক হন যে এই জানালা দিয়ে তারা গিয়েছে। তো এইরকম যখন কথোপকথন চলতে থাকে, তার বেশ কিছুক্ষণ সময় পরে মিসেস স্যাপলেটন ফ্রি হন কাজ ছেড়ে। তখন তিনি ফ্রাম্পটন নাটলকে এসে জানান, খুবই ক্ষমা চান যে এতক্ষণ বসিয়ে রাখার জন্য, সরি আমার একটু কাজ পড়ে গিয়েছিল, এবং তারপরে তিনি তার সাথে কথোপকথন শুরু করেন এবং জানালাটা দেখিয়ে তিনিও বলেন যে আমার হাজব্যান্ড এবং আমার ভাইরা শিকারে গিয়েছে, তারা এখনই ফিরবে বোধহয়, এবং কন্টিনিউ তিনি তার হাজব্যান্ড এবং ভাইদের কথাই বলতে থাকেন। তো ফ্রাম্পটন নাটল ভাবেন যে মানুষগুলো অলরেডি ভেরা তাকে বলেছিল যে 3 বছর আগের ঘটনা, তার মানে তারা এখন মারা গিয়েছে। তো তাই যখন সেই কথাটা বারবার ধরে মিসেস স্যাপলেটন বলে যে তারা আসবে শিকার থেকে, আসবে শিকার, তিনি ভাবেন মিসেস স্যাপলেটন হয়তো আমার থেকেও খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তাই তিনি মিসেস স্যাপলেটনের কথা শুনে
তার খুব রহস্যময় লাগে এবং তার খুব অস্বস্তি হয়, তাই তিনি এই প্রসঙ্গটা চেঞ্জ করতে চান। কিন্তু তিনি যখন দেখেন যে তিনি প্রসঙ্গ চেঞ্জ করে অন্য কথা বললে মিসেস স্যাপলেটন তার কথার দিকে বিশেষ গুরুত্ব না দিয়ে জানালার দিকেই তাকিয়ে আছে, তারপরে কিছুক্ষণ পরে তিনি জানালার কাছে তিনজন ব্যক্তিকে দেখতে পান। তাদের গোটা গায়ে কাদা লেগেছিল এবং তাদেরকে দেখে যেন মনে হচ্ছিল ঘোস্টলি অ্যাপিয়ারেন্স, ভূতের মতো লাগছিল। তার সামনে একটা আতঙ্কজনক পরিবেশের সৃষ্টি হয়। পুরো বিষয়টাতে তিনি আরো বেশি নার্ভাস হয়ে যান, আরো বেশি ভয় পেয়ে যান এবং ছুটে তিনি সেখান থেকে পালিয়ে যান। তিনি যে জন্য মিসেস স্যাপলেটনের বাড়িতে গিয়েছিলেন তার ওই ডিজিজের একটু কিওর পেতে, যাতে লোকের সাথে কনভারসেশন করলে তার মন ভালো হয়, তার নার্ভাসনেসটা একটু দূর হয়, সেটা তো হলোই না, উল্টে সেখানে গিয়ে তার নার্ভাসনেস আরো বেড়ে গেল, তার উৎকণ্ঠা আরো বেড়ে গেল এবং তিনি সেটা থেকে মুক্তি পেতে সেখান থেকে এক ছুটে পালিয়ে গেলেন ভয় পেয়ে। তো ব্যাপারটা হচ্ছে উনি যাদেরকে দেখেছিলেন তারা সত্যিই কিন্তু মিসেস স্যাপলেটনের ভাইয়েরা এবং তার স্বামী যারা শিকারে গিয়েছিলেন ফিরছিলেন। তো ব্যাপারটা হচ্ছে উনি যাদেরকে দেখেছিলেন তারা প্রকৃতই মিসেস স্যাপলেটনের ভাইয়েরা এবং তার হাজবেন্ড যারা শিকারে গিয়েছিলেন ফিরছিলেন। এবং এই যে কথাটা 3 বছর আগে বেরিয়েছিলেন, এই কথাটা কিন্তু প্রকৃতপক্ষে সত্য নয়, কারণ ভেরা এখানে ইনস্ট্যান্ট একটা গল্প বানিয়ে ফ্রাম্পটন নাটেলকে বলেছে। কারণ ভেরা হচ্ছে একটা অ্যামিউজিং গার্ল, যে কারোর সাথে যে কোনো ভাবে সে মিশে যেতে পারে, খুব সুন্দর কথোপকথন শুরু করে দিতে পারে। তাই হঠাৎ করেই তার মাইন্ডে এসেছিল যখন তিনি ফ্রাম্পটন নাটেলের সাথে বসেছিলেন, কোনো কথা শুরু হচ্ছিল না, তাই প্রথম থেকেই তিনি যখন ইনিশিয়েটিভ নিয়েছিলেন কথা বলার জন্য, তাই হঠাৎ করেই তার মাথায় কিছু খেলে গিয়েছিল এবং ওই ওপেন উইন্ডোটা দেখে সে একটা বানিয়ে গল্প বলে দিয়েছিল যে 3 বছর আগে গিয়েছিল। তাই এই কথাটাই যখন ফ্রাম্পটন নাটেলের মাথায় ছিল, তাই তাদেরকে আবার ফিরে আসতে দেখে এবং ওই রেনকোট পরা অবস্থায় তাদেরকে ফিরে আসতে দেখে যেন ভূতের মতো লাগছিল এবং তিনি সত্যি ভেবেছিলেন যে 3 বছর আগে যারা মারা গিয়েছে তারা আজকে আবার ফিরে আসছে ভূত হয়ে, তাই তিনি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলেন। তাহলে বোঝা গেল ভেরা টোটালি এখানে একটা গল্প বানিয়ে বলেছিল। তো দেখো লাইন বাই লাইন আমরা টেক্সটে চলে যাই। দ্য ওপেন উইন্ডো বাই সাকি। My aunt will be down presently, Mr. Nuttall said a very self-possessed young lady of 15. তাহলে কি বলেছে? মাই আন্ট, আমার কাকিমা, উইল বি ডাউন প্রেজেন্টলি। প্রেজেন্টলি মানে এই কিছুক্ষণের মধ্যেই আসছেন মিস্টার নাটেল। তাহলে মিস্টার নাটেল মানে মিস্টার ফ্রাম্পটন নাটেল কোথায় গিয়ে পৌঁছেছেন? মিসেস স্যাপলেটনের বাড়িতে গিয়েছেন এবং অবশ্যই বাড়ির দরজা খুলেছে কে না 15-year-old ভেরা। এখানে নামটা প্রথমে মেনশন করা হয়নি। আ ভেরি সেলফ পোজেসড, তো তাকে দেখে কিরকম মনে হচ্ছে? সেলফ পোজেসড মানে খুবই আত্মবিশ্বাসী, মানে নিজের মধ্যে সেলফ কনফিডেন্ট প্রচুর। ইয়াং লেডি অফ 15, 15 বছর তার বয়স। তাহলে ভেরা, যার নাম এখানে এখনো উল্লেখ করা হয়নি, তো একটা ইয়াং লেডি, একটা ইয়াং মেয়ে যার বয়স 15 বছর, সে দরজা খুলে বলছে আমার আন্ট এক্ষুনি চলে আসবেন বা এক্ষুনি এসে পড়বেন, আসুন। ইন দ্য মিন টাইম ইউ মাস্ট ট্রাই অ্যান্ড পুট আপ উইথ মি। তো যতক্ষণ না আমার আন্ট এসে পৌঁছচ্ছেন আমাকেই ঝেলতে হবে, মানে আপনাকে আমার সাথেই কথা বলতে হবে। তো ভেরা প্রথমে গেস্টকে রিসিভ করলো এবং বলল আন্ট এসে যাবে, আপনি আসুন এবং যতক্ষণ না আন্ট আসছে আপনি আমাকেই সহ্য করে নিন। ফ্রাম্পটন নাটেল endeavored to say the correct something which should duly flatter the needs of the moment without unduly discounting the aunt that was to come। তো বলেছে ফ্রাম্পটন নাটেল endeavored মানে প্রচেষ্টা করা, tried to say বলতে, the correct something which should duly flatter যে ভালো কিছু বলতে, এমন কিছু বলতে যাতে ওই মিসেস স্যাপলেটনের ভাইজিকে সেটা আনন্দ দেয়, মানে কিছু তাকে হ্যাপি করে দেয়, সেই রকমই কিছু বলে ওই সময়টা কাটাতে। উইদাউট আনডিউলি ডিসকাউন্টিং, আনডিউলি মানে অযথা, আর ডিসকাউন্টিং মানে হচ্ছে ছাড় বা বাদ দেওয়া। মানে তিনি এখানে বোঝাতে চাইছেন যে ওই সময়টায় তিনিও তার কথা শুনে তিনিও তার সাথে এমন কিছু বলার চেষ্টা করেছিলেন যাতে সেটা তাকে একটু আনন্দ দেয়, এবং তার মানে এটা না দাঁড়ায় যে তিনি আবার মিসেস স্যাপলেটনকে ছাড় দিয়ে দিচ্ছেন, আর মিসেস স্যাপলেটনের উপর কোনো গুরুত্ব দেবেন না তখন যখন তিনি আসবেন। মানে তিনিও এমন কিছু বলে ওই সময়টা কাটিয়ে দেওয়ার চেষ্টা করতে চেয়েছিলেন যাতে ওই মেয়েটিও একটু খুশি হয়ে যায় এবং তারপরে মিসেস স্যাপলেটন এলেও তার সাথে গুরুত্ব দিয়ে তিনি ভালোভাবে অন্য কথাও বলতে পারেন তাকে না ছেড়ে। মানে যখন তিনি আসবেন তখন যেন আবার এর সাথে কথা বলতে বলতে তাকে না তিনি বাদ দেন, এটাই তিনি চেষ্টা করছিলেন। Privately, he doubted more than ever whether these formal visits on a succession of total strangers would do very much towards helping the nerve cure which he was supposed to be undergoing. কি বলেছে? প্রাইভেটলি হি ডাউটেড মানে সে ব্যক্তিগতভাবে সে সন্দেহ প্রকাশ করছিল, মোর দ্যান এভার বেশি, মানে বেশি করে সে সন্দেহ হচ্ছিল, তার বেশি করে সন্দেহ হচ্ছিল ব্যক্তিগতভাবে বলতে গেলে কিসের ওপর না ওয়েদার দিস ফর্মাল ভিজিটস, এই যে ভিজিটগুলো, এই যে বিভিন্ন জনের বাড়ি যাওয়া অন সাকসেশন, সাকসেশন মানে পরপর একের পর এক বিভিন্ন স্ট্রেঞ্জার্সদের, অফ টোটাল স্ট্রেঞ্জার্স মানে যারা একদমই অপরিচিত তাদের বাড়িতে একের পর এক এই যে যাওয়া ভিজিট করা, উড ডু ভেরি মাচ টুয়ার্ডস হেল্পিং দ্য নার্ভ কিওর, এটা কি সত্যিকারেরই
ভালো করছে তার ওই নার্ভের যে প্রবলেমটা সেটাকে কিওর বা সেটাকে সারিয়ে তুলতে সত্যিকারের কি কাজ করছে, হুইচ হি ওয়াজ সাপোজ টু বি আন্ডারগোয়িং, মানে যেই নার্ভের ট্রিটমেন্টের জন্যে সেখানে এসেছে সেটার জন্যে এই যে অজানা ব্যক্তিগুলোর বাড়িতে প্রায় যাওয়া, এটা কি সত্যি তার ওই নার্ভের প্রবলেমটাকে, নার্ভাসনেসের যে সমস্যাটাকে সত্যি ওটাকে হিল করছে, সারিয়ে তুলছে? এটা তার মনে ডাউট হয়। আই নো হাউ ইট উইল বি, his sister had said when he was preparing to migrate to this rural retreat. রিট্রিট মানে এখানে বলতে গেলে কোনো স্থানকেই মিন করছে, যে তিনি যখন এই গ্রাম্য পরিবেশের এই জায়গাটাতে বসবাসের জন্য আসছিলেন ওই আরবান এরিয়া ছেড়ে, তখন তার বোন তাকে কি বলেছিল, আই নো হাউ ইট উইল বি, আমি জানি ওখানে তোমার পক্ষে এটা কিরকম হবে। মানে সে বলতে চেয়েছিল যে ওখানে গিয়ে কিভাবে এটা হবে আমি জানি, কারণ ওখানে তো সবাই চুপচাপ, তুমিও চুপচাপ থাকবে। তাহলে যখন সে গ্রামে থাকার জন্য আসছিল তখন তার সিস্টার বলছিল আমি জানি এটা কিভাবে হবে। ইউ উইল বিউরি ইয়োরসেলফ ডাউন দেয়ার অ্যান্ড নট স্পিক টু আ লিভিং সোল অ্যান্ড ইয়োর নার্ভস উইল বি ওর্স দেন এভার ফ্রম মপিং। তো বলছে ওর সিস্টার যে আমি জানি ওখানে কি হবে, মানে তুমি ওই যে যাচ্ছ সেখানে গিয়ে তুমি তো কারোর সাথে কথাই বলবে না, ওখানে একাই থাকবে তুমি, তো ফলে তোমার এই যে নার্ভের প্রবলেমটা, এই যে উদ্বিগ্নতাটা, এটা কমবে না বরং আরো বেড়ে যাবে, যেটা সারাই করার জন্য তুমি যাচ্ছ সুস্থ হওয়ার জন্যে। সেখানে গিয়ে কারোর সাথে কথা বলবে না, একা একা থাকবে, এর ফলে তোমার এই নার্ভের সমস্যাটা আরোই বেড়ে যাবে। I shall just give you letters of introduction to all the people I know there. আমি শুধুমাত্র তোমাকে কিছুগুলো মানুষের নাম একটা লেটারে করে দিচ্ছি, লেটার অফ ইন্ট্রোডাকশন, মানে একটা লেটারে সে অনেকগুলো ব্যক্তির নাম উল্লেখ করে দিল যাদেরকে সে সেখানে জানতো। Some of them, as far as I can remember, were quite nice. এদের মধ্যে কিছুজন যতদূর আমার মনে পড়ে খুবই ভালো। মানে নাটালের সিস্টার ওই যে লেটার অফ ইন্ট্রোডাকশনে যে নামগুলো পুট করেছিল, সে চাইছিল যাদের সাথে গিয়ে নাটাল গিয়ে কথা বলুক, সেই নামগুলো যে সে সাজেস্ট করেছিল সেই নামগুলোর মধ্যে সে বলেছিল যে কিছুজন আমার যতদূর মনে পড়ে খুবই ভালো। মানে সে একটা আবছা ধারণা দিয়ে দিয়েছিল যে এই ব্যক্তিগুলোর মধ্যে কিছুজন ভালো এবং কিছুজন খারাপ। তো আমার মনে পড়ে এদের মধ্যে কিছুজন খুবই ভালো, তাই সেই কথাটি বলেছিল। Frampton wondered whether Mrs. Stapleton, the lady to whom he was presenting one of the letters of introduction, came into the nice division. তো ফ্রাম্পটন এখানে তার সিস্টারের দেওয়া ওই লেটার অফ ইন্ট্রোডাকশনে যে নামগুলো পেয়েছিল, তার সিস্টার যে বলেছিল আমি জানি কিছুজন এদের মধ্যে খুবই ভালো, মানে তার সিস্টার এমন একটা যেন ডিভিশন একটা ভেবে বলেছিল যে কিছুজন ভালো আছে কিছুজন খারাপ আছে। তাই যখন ফ্রাম্পটন মিসেস স্ট্যাপলেটনের বাড়ি যায়, ওইখানে গিয়ে যখন মিসেস স্ট্যাপলেটনের বাড়িতে গেল, তখন সেখানে গিয়ে সে ওন্ডার্ড, মানে সে অবাক হলো বা সে বিস্ময়াভূত হলো যে এ কি আমার সিস্টারের দেওয়া ওই লিস্টের, মানে আমার সিস্টারের বলা ওই ভালো মানুষদের মধ্যে পড়ছে নাকি নয়, সে এরকম একটা জিনিস তার মাইন্ডে আসছিল। ডু ইউ নো মেনি অফ দ্য পিপল রাউন্ড হেয়ার আস্কড দ্য নিস when she judged that they had had sufficient silent communion. তো যখন মিসেস স্ট্যাপলেটনের নিস এবং ফ্রাম্পটন নাটেল ওই রুমে বসেছিল, তখন প্রথমে তাদের মধ্যে কোনো কনভারসেশন হয়নি, একদম নিস্তব্ধতা। তাই বলেছে সাইলেন্ট কমিউনিয়ন, মানে একদম নিস্তব্ধতার থ্রু ওদের মধ্যে কথোপকথন হচ্ছিল। তো সেই সাইলেন্সটা ভেঙে প্রথম অ্যাপ্রোচটা মিসেস স্ট্যাপলেটনের নিসই নিল এবং সে নিজে থেকে ফ্রাম্পটন নাটেলকে বলল আপনি কি এখানে আশেপাশে কাউকে চেনেন? when she judged, যখন সে মনে করেছিল বা সে দেখলো that they had had sufficient silent communion, যে তাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাইলেন্স বজায় আছে, মানে তাদের মধ্যে কোনো কথাই হচ্ছে না, চুপচাপ বসে আছে ওখানে দুজন। যখন সে ওটা দেখতে পেল, সে নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে মিস্টার নাটেলকে জিজ্ঞেস করলো আপনি কি এখানে কাউকে চেনেন? হার্ডলি আ সোল, সেইড ফ্রাম্পটন। তখন ফ্রাম্পটন বলল না, কাউকেই চিনি না। হার্ডলি আ সোল মানে প্রায় না এর সমান, কাউকে প্রায় চিনিই না। মাই সিস্টার ওয়াজ স্টেইং হেয়ার অ্যাট দ্য রেক্টরি। রেক্টরি মানে হচ্ছে ধর্মীয় কাজে যুক্ত মানুষদের থাকার জায়গা, ধর্মযাজকদের থাকার জায়গা। মিসেস স্ট্যাপলেটনের ভাইজিকে বললেন আমি এখানে প্রায় কাউকে চিনিই না, আমার বোন এখানে থাকতো অ্যাট দ্য রেক্টরি, রেক্টরিতে। ইউ নো সাম 4 years ago and she gave me letters of introduction to some of the people here. 4 বছর আগে সে এখানে থাকতো রেক্টরিতে এবং সে আমাকে একটা লেটার অফ ইন্ট্রোডাকশনে কিছু মানুষের নাম, এখানকার কিছু মানুষের নাম দিয়েছে। He made the last statement in a tone of distinct regret.
তো কি বলেছে, হি মেড, হি বলতে এখানে ফ্রাম্পটন নাটেলের কথা বলা হয়েছে। তো এই যে লাস্টের কথাটা বললো সে, যে আমার বোন আমাকে এখানে কিছু জন মানুষের নাম দিয়েছে, সে এখানে 4 বছর আগে থাকতো। এই কথাটা সে একটা ডিস্টিংক্ট মানে স্বতন্ত্র ভাব, রিগ্রেট মানে অনুশোচনা, সে একটা স্বতন্ত্র অনুশোচনা নিয়ে মনে যেন বলল। মানে তাকে দেখে মনে হলো সে এই ব্যাপারটাতে খুব ইন্টারেস্টেড নয়, সে এখানে কাউকে চেনে না, জাস্ট বিকজ তার সিস্টার কারো নাম সাজেস্ট করেছে এখানে, তাই সে এখানে এসেছে এবং এটা নিয়ে সে উদ্বিগ্ন। সে আদৌ এই জিনিসটা করে তার ওই ট্রিটমেন্টটার কিওর হবে কিনা সেই জিনিসটা নিয়ে উদ্বিগ্ন, যে এগুলো করলে আদৌ তার ওই ডিজিজটার কিওর হবে কিনা, এই ট্রিটমেন্টটা নিলে আদৌ তার ওই ট্রিটমেন্টটাতে লাভ হবে কিনা, সে এই বিষয়ে উদ্বিগ্ন। তাই সে যেন একটা অনুশোচনার ভাব নিয়ে বলল যে আমার সিস্টার সাজেস্ট করেছে এখানে কিছু জন মানুষের নাম, আমি তো কাউকে জানিই না। দেন ইউ নো প্র্যাকটিক্যালি নাথিং অ্যাবাউট মাই আন্ট, পারসুয়েড দ্য সেলফ পোজেসড ইয়াং লেডি। তো সেই সেলফ পোজেসড মানে সেই আত্মবিশ্বাসী ইয়াং লেডি কি বললো, তাহলে প্র্যাকটিক্যালি বলতে গেলে তো আপনি আমার আন্টকে চেনেনই না, কারণ আপনি যখন এখানের কাউকেই প্রায় চেনেন না, প্র্যাকটিক্যালি আমার আন্টকেও চেনেন না। কে বললো কাকে? সেই আত্মবিশ্বাসী ইয়াং লেডি মিস্টার নাটেলকে বললো। অনলি হার নেম অ্যান্ড অ্যাড্রেস অ্যাডমিটেড দ্য কলার, মানে যে বলেছিল, কলার বলতে এখানে মিস্টার নাটেলের কথা বলা হয়েছে। তো মিস্টার নাটেল স্বীকার করে নিল, হ্যাঁ শুধুমাত্র তার নাম আর অ্যাড্রেসটা, যেটা আমি আমার সিস্টারের কাছ থেকে পেয়েছিলাম। হি ওয়াজ ওয়ান্ডারিং ওয়েদার মিসেস স্যাপলেটন ওয়াজ ইন দ্য ম্যারিড অর উইডোড স্টেট। তো ওয়ান্ডারিং সে দেখছিল বা সে ভাবছিল, সে খুঁজে পাচ্ছিল না যে মিসেস স্যাপলেটন বিবাহিত নাকি বিধবা, কারণ নিশ্চয়ই সে এমন কিছু ওখানে দেখেছে যেটার দ্বারা সে ঠিক কনক্লুশনে পৌঁছতে পারছিল না যে তিনি ম্যারিড নাকি তিনি উইডোড, বিধবা। অ্যান আনডিফাইনেবল সামথিং অ্যাবাউট দ্য রুম সিম টু সাজেস্ট ম্যাসকুলাইন হ্যাবিটেশন। অ্যান আনডিফাইনেবল মানে যেটা ডিফাইন করা যায় না, অনির্ণেয়, যেটা বলা যাবে না, এমন কিছু সামথিং অ্যাবাউট দ্য রুম, ওই রুমে, সিম টু সাজেস্ট যেটা তাকে সাজেস্ট করছিল, মানে যেটা তাকে দেখিয়ে দিচ্ছিল বা যেটার দ্বারা সে বুঝতে পারছিল ম্যাসকুলাইন হ্যাবিটেশন, যে ওখানে যেন কোনো ব্যক্তি থাকে। ম্যাসকুলাইন মানে তো জানো পুরুষ জাতি বিশেষ, এবং হ্যাবিটেশন থাকার জায়গা। তাহলে ওই রুমে এমন কিছু দেখে সে বুঝতে পারছিল যে ওখানে ছেলেদের থাকার চিহ্ন রয়েছে। তাই সে বুঝতে পারছিল না যে এখন মিসেস স্যাপলেটন, মানে ওই সময় মিসেস স্যাপলেটন ম্যারিড ছিলেন নাকি উইডো ছিলেন। হার গ্রেট ট্র্যাজেডি হ্যাপেন্ড জাস্ট 3 years ago, said the child. তো তখন মিসেস স্যাপলেটনের নিস কি বলে ফেললো আবার, যে হার বলতে মিসেস স্যাপলেটনের কথা বলা হয়েছে, যে হার গ্রেট ট্র্যাজেডি, তার ওই দুর্ভাগ্য কবে ঘটেছিল? 3 বছর আগে। দ্যাট উড বি সিন্স ইয়োর সিস্টার্স টাইম, তাহলে তো বোধহয় আপনার ওই বোনের সময়, মানে আপনার বোন এখানে 4 বছর থেকে গেছে, আর আমার আন্টের ওই ট্র্যাজেডিটা তো 3 বছর আগে ঘটেছিল, মানে আপনার ওই সিস্টার থাকার সময় তার সাথে ওই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। হার ট্র্যাজেডি আস্কড ফ্রাম্পটন, তার ট্র্যাজেডি সামহাউ ইন দিস রেস্টফুল কান্ট্রি স্পট ট্র্যাজেডি সিমড আউট অফ প্লেস। তো কি বলেছে দেখো, ফ্রাম্পটন যখন জিজ্ঞেস করলেন হার ট্র্যাজেডি, ফ্রাম্পটন এতটাই অবাক হলেন যে এই ধরনের একটা রুরাল গ্রাম্য এরিয়াতে, এত ভালো একটা জায়গাতে ট্র্যাজেডি মানে খারাপ ঘটনা যে ঘটবে তা তো তিনি অনুমানই করেননি আগে থেকে, সেটা যেন তার অনুমানেরই বাইরে ছিল। তাই তিনি বললেন ট্র্যাজেডি মানে এরকম একটা জায়গাতেও ট্র্যাজেডি ঘটতে পারে। তাই তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, যেন তার মাইন্ডে এটা ছিলই না, বা তিনি এটা কখনো অনুমানই করতে পারেননি যে এইরকম একটা রেস্টফুল জায়গায়, শান্তিপ্রিয় জায়গাতে, কান্ট্রির একটা শান্তিপ্রিয় এরকম জায়গাতেও ট্র্যাজেডি ঘটতে পারে কারোর সাথে। You may wonder why we kept that window wide open an October afternoon. আপনি হয়তো অবাক হবেন যে আমরা এই অক্টোবর আফটারনুনে কেন ওই জানালাটা খোলা রেখেছি, said the niece, মিসেস স্যাপলেটনের ভাইজি বলল, ইন্ডিকেটিং আ লার্জ ফ্রেঞ্চ উইন্ডো, একটা লার্জ ফ্রেঞ্চ উইন্ডোকে দেখিয়ে। ফ্রেঞ্চ উইন্ডো মানে একটা বড় টাইপের উইন্ডো, যেটা কিনা দরজার মতো মিডল বরাবর খোলা যায়। দ্যাট ওপেন্ড অন টু আ লন, যেটা কিনা খোলা হচ্ছে একটা লনের দিকে। লন বলতে ঘাসে ঢাকা তৃণভূমি, মাঠ টাইপের, মানে ওই উইন্ডোটা খুললে তার সামনে একটা লন আছে। তো মিসেস স্যাপলেটনের ভাইজি মিস্টার নাটেলকে ওই ফ্রেঞ্চ উইন্ডোটা দেখিয়ে বললেন, আপনি হয়তো অবাক হবেন এরকম একটা অক্টোবর আফটারনুনে আমরা কেন ওই জানালাটাকে একদম খোলা রেখেছি। ইট ইজ কোয়াইট ওয়ার্ম ফর দ্য টাইম অফ দ্য ইয়ার, সেইড ফ্রাম্পটন। তাহলে ফ্রাম্পটন বলল ইট ইজ কোয়াইট ওয়ার্ম, এটা প্রায় একদম গরমই রয়েছে, অফ দ্য টাইম অফ দ্য ইয়ার মানে ইয়ারের এই টাইমটা তো ঠান্ডা পড়ে যায়, কিন্তু এখনো ঠান্ডা পড়েনি, ভালোই গরম রয়েছে। বাট হ্যাজ দ্যাট উইন্ডো গট এনিথিং টু ডু উইথ দ্য ট্র্যাজেডি, কিন্তু আপনি যে বললেন ট্র্যাজেডি কথাটা, এই উইন্ডোটার সাথে রিলেটেড কি আপনার ওই ট্র্যাজেডিটা? আউট থ্রু দ্যাট উইন্ডো 3 years ago to a day her husband and her 2 young brothers went off for their day's shooting. তো এই জানালা দিয়েই 3 বছর আগে তার হাজবেন্ড, তার বলতে মিসেস স্যাপলেটনের কথা বলা হয়েছে, তার হাজবেন্ড and her 2 young brothers, তার দুটো ইয়াং ভাই, went off for their 2 days shooting. 3 বছর আগে এই জানালাটা দিয়ে, মানে আন্টের হাজবেন্ড এবং তার 2 ভাই এই জানালাটা দিয়ে শিকারে গিয়েছিল। They never came back.
তারা কখনোই আর ফিরে আসেনি। ইন ক্রসিং দ্য মুর টু দেয়ার ফেভারিট স্নাইপ শুটিং গ্রাউন্ড দে ওয়ার অল থ্রি এনগালফড ইন এ ট্রেচারাস পিস অফ বগ। তো কি বলেছে, ইন ক্রসিং দ্য মুর, মুর মানে হচ্ছে গ্রাসল্যান্ড, ঘাসে ঢাকা জমি। তো যখন মুর ক্রস করছিল টু দেয়ার ফেভারিট স্নাইপ শুটিং, স্নাইপ হচ্ছে এক ধরনের ওয়াটার বার্ড, তাদের ওই ফেভারিট ওয়াটার বার্ড স্নাইপকে শুট করতে, টু দেয়ার স্নাইপ শুটিং গ্রাউন্ড, তাদের ওই স্নাইপ শুটিং গ্রাউন্ডে যেতে, স্নাইপ হচ্ছে এক ধরনের ওয়াটার বার্ড, তো সেই ওয়াটার বার্ডকে মারতে ওই জায়গায় যেতে, দে ওয়ার অল থ্রি এনগালফড, তারা তিনজনই এনগালফড, এনগালফড মানে ঢালা হয়ে যায় বা ডুবে যায় বা ফেসে যায়, ইন আ ট্রিয়েচারাস পিস অফ বগ, পিস অফ বগ বলতে কর্দমাক্ত জায়গা, একদম কাদাটে জায়গা, ট্রিয়েচারাস মানে ডেঞ্জারাস। তো তাদের ফেভারিট ওই স্নাইপ বার্ড শুট করতে তারা যখন যাচ্ছিল, তারা একটা কর্দমাক্ত জায়গায় মানে দলদল টাইপের জায়গাতে তারা ঢুকে যায়, ওখানে তারা ঢালা হয়ে যায়, ওখান থেকে তারা বেরোতে পারেনি, জায়গাটা খুব ডেঞ্জারাস ছিল এবং কাদাটে, সেখানটায় তারা ডুবে গিয়েছিল তিনজনই। ইট হ্যাড বিন দ্যাট ড্রেডফুল ওয়েট সামার ইউ নো, এটা ছিল সেই ভয়ঙ্কর সামার, মানে মিসেস স্যাপলেটনের ভাই মিস্টার নাটেলকে বলছে এটা ছিল সেই ড্রেডফুল ওয়েট সামার, জানেন। অ্যান্ড প্লেসেস দ্যাট ওয়ার সেফ ইন আদার ইয়ার্স গেভ ওয়ে সাডেনলি উইদাউট ওয়ার্নিং। অ্যান্ড প্লেসেস এবং জায়গাগুলো, দ্যাট ওয়ার সেফ, যেগুলো কিনা সেফ থাকে, ইন আদার্স ইয়ার্স অন্যান্য বছরে, মানে অন্যান্য বছরে ওই একই সময় ওই জায়গাগুলো কিন্তু সেফ থাকে, কিন্তু এবার যখন তারা গিয়েছিল সেই জায়গাগুলোতে তারা যে ফিরে আসেনি, মানে কোনো ওয়ার্নিং না দিয়েই, মানে হঠাৎ করেই এই অঘটনটা ঘটে গেছে। মানে যেই জায়গাগুলো অন্যান্য বছর ওই একই সময়ে সেফ থাকে, এই বছর হঠাৎ করেই যেন অ্যাক্সিডেন্টালি এই জিনিসটা ঘটে গেছে ওদের সাথে, মানে এই বছর ওই জায়গাগুলো আর ওনাদের জন্য সেফ হয়নি, ওনারা আর ফিরে আসেননি। বোঝাই যায়নি যে এরকম একটা জিনিস হবে, কারণ অন্যান্য বছর তো এরকম হয়নি, জায়গাগুলো তো সেফই ছিল বছরের একই সময়, কিন্তু এবছর ওই একই সময় কেন হলো কে জানে, সেটাই বলা হয়েছে। দেয়ার বডিজ ওয়ার নেভার রিকভার্ড, তাদের বডিও কখনো ওখান থেকে উদ্ধার করা যায়নি। দ্যাট ওয়াজ দ্য ড্রিডফুল পার্ট অফ ইট, এটাই ছিল সব থেকে ভয়ঙ্কর অংশ এটার, মানে এই ট্র্যাজেডিটার সব থেকে ভয়ঙ্কর পার্ট হচ্ছে এটাই, তাদের বডিগুলো পর্যন্ত রিকভার হয়নি। হেয়ার দ্য চাইল্ডস ভয়েস লস্ট ইটস সেলফ পোজেসড নোট অ্যান্ড বিকেম ফল্টারিংলি হিউম্যান। ফল্টারিংলি মানে থেমে থেমে যাওয়া, থমকে থম, মানে এই যে বাচ্চাটা, এই যে 15 years old ইয়াং লেডি, যে কিনা সেলফ পোজেসড, খুবই আত্মবিশ্বাসী ছিল, এতক্ষণ ধরে তার কথার মধ্যে বোঝা যাচ্ছিল, এখন এই যে ঘটনাটা সে বলল, তার ভয়েসটা এখন কি হচ্ছে, আর সেলফ পোজেসড মনে হচ্ছে না, মানে তার ভয়েসের মধ্যে সেই আত্মবিশ্বাস আর দেখা যাচ্ছে না, তার ভয়েস দেখে বোঝা যাচ্ছে তার ভয়েসটা আত্মবিশ্বাস হারিয়েছে, এবং ফল্টারিংলি হিউম্যান মানে থেমে থেমে যাচ্ছে তার কথাগুলো, যেন তার মধ্যে সেই ট্র্যাজেডিটার ছাপটা পড়েছে, এবং সে কথাগুলোকে এমন ভাবে বলল যেন সে শোকে খুবই বিহ্বল, তাই তার ভয়েসগুলো থেমে থেমে যাচ্ছিল। পুয়ার আন্ট অলওয়েজ থিংস দ্যাট দে উইল কাম ব্যাক সামডে, দে অ্যান্ড দ্য লিটল ব্রাউন স্পানিয়েল দ্যাট ওয়াজ লস্ট উইথ দেম। তাহলে পুয়ার আন্ট কে বলছে এই কথাটা? ভেরা বলছে, মিসেস স্যাপলেটনের ভাইজি, যে পুয়ার আন্ট অলওয়েজ থিংক, সবসময় ভাবে, দ্যাট দে উইল কাম ব্যাক সামডে, যে তারা কোনো না কোনো দিন ফিরে আসবে। দে অ্যান্ড দ্য লিটল ব্রাউন স্পানিয়েল, তারা এবং ওই ছোট্ট ব্রাউন কালারের স্পানিয়েল, স্পানিয়েল হচ্ছে এক ধরনের কুকুর, তাদের সাথে একটি কুকুর গিয়েছিল, তাদের পোষা কুকুর, সেও তাদের সাথে ফিরে আসবে। দ্যাট ওয়াজ লস্ট উইথ দেম, যে তাদের সাথে গিয়ে হারিয়ে গিয়েছে। and walk in at that window just as they used to do, এবং তারা এই রাস্তা দিয়ে, মানে এই উইন্ডো দিয়েই তারা ফিরবে যেরকম তারা করতো। তাহলে এখানে ভেরা আরো শোনায় মিস্টার পাম্পটন-নাটেলকে যে আমার আন্ট সবসময় ভাবে কোনো না কোনো দিন তারা ফিরে আসবে এই জানালা দিয়ে, যেই জানালা দিয়ে তারা বরাবর যেত আসতো, এবং তাদের সাথে ওই হারিয়ে যাওয়া স্পানিয়েল ডগও ফিরে আসবে। That is why the window is kept open every evening till it is quite dusk. সেই জন্যই তো এই উইন্ডোটা খোলা রাখা হয় এভরি ইভিনিং, প্রত্যেক ইভিনিং এ, till it is quite dusk. Dusk মানে গোধূলি বেলা, একদম সূর্য অস্ত যাচ্ছে, একদম পুরোপুরি অন্ধকার হয়ে যাওয়ার আগের মুহূর্তটাই যখন চারিদিকটা অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে। তো ভেরা বলে যে এই জন্যে প্রত্যেক দিন ইভিনিং এ একদম ডাস্ক হয়ে যাওয়া পর্যন্ত এই উইন্ডোটা খোলা রাখা হয়। Poor dear aunt, she has often told me how they went out. ইস বেচারা আন্ট, তিনি প্রায় আমাকে বলেন কিভাবে তারা বেরিয়ে গিয়েছিল শিকারে। হার হাজবেন্ড, তার স্বামী, উইথ হিজ হোয়াইট ওয়াটারপ্রুফ কোট ওভার হিজ আর্ম, তার সেই হোয়াইট ওয়াটারপ্রুফ কোট, মানে বৃষ্টি হচ্ছিল, ওয়াটারপ্রুফ কোট নিয়ে গিয়েছিল, তাহলে তার সেই সাদা ওয়াটারপ্রুফ কোট ওভার হিজ আর্ম, তার বাহুর ওপরে সেই সাদা ওয়াটারপ্রুফ কোট ছিল। অ্যান্ড রনি, এবং রনি হার ইয়াংগেস্ট ব্রাদার, তাহলে মিসেস স্যাপলেটনের দুজন ভাই ছিল এবং রনি
রনি হচ্ছে ইয়াংগেস্ট ব্রাদার, এবং তার ইয়াংগেস্ট ব্রাদার রনি সিঙ্গিং বার্টি হোয়াই ডু ইউ বাউন্ড, যে কিনা গাইতো বার্টি হোয়াই ডু ইউ বাউন্ড, অ্যাজ হি অলওয়েজ ডিড টু টিজ হার, যেটা সে প্রায় গাইতো তাকে টিজ করার জন্য, মানে তার পেছনে লাগার জন্য। কার? মিসেস স্যাপলেটনের, মানে মিসেস স্যাপলেটনের ছোট ভাই রনি সবসময় এই গানটা গাইতো, বার্টি হোয়াই ডু ইউ বাউন্ড, এই গানটা গাইতো তার দিদিকে পেছনে লেগে, তার দিদির পেছনে লেগে এই গানটা সবসময় সে গাইতো। বিকজ শি সেইড ইট গট অন হার নার্ভস, কারণ তার দিদি এই গানটা শুনলেই খুব বিরক্ত হয়ে যেত, এই গানটা তাকে খুব বিরক্ত লাগতো, সে শুনতে চাইতো না, এই গানটা শুনলেই সে রেগে যেত, তাই বারবার তার ভাই তাকে এই গানটা গেয়ে বিরক্ত করতো। ডু ইউ নো সামটাইমস অন স্টিল কোয়াইট ইভিনিংস লাইক দিস আই অলমোস্ট গেট আ ক্রিপি ফিলিং দ্যাট দে উইল অল ওয়াক ইন থ্রু দ্যাট উইন্ডো। জানেন কি আপনি, সামটাইমস কিছু সময় অন স্টিল, যখন চারিদিকটা পুরো শান্ত থাকে, নিস্তব্ধ থাকে, কোয়াইট ইভিনিংস মানে ইভিনিং এর সময় যখন চারিদিকটা নিস্তব্ধ শান্ত থাকে, লাইক দিস এইভাবেই, আই অলমোস্ট গেট আ ক্রিপি ফিলিং, আমার যেন সবসময় একটা ক্রিপি ফিলিং, ক্রিপি মানে একদম ছমছমে রোমাঞ্চকর আজব টাইপের আমার একটা অনুভব হয়, দ্যাট যে দে উইল অল ওয়াক ইন থ্রু দ্যাট উইন্ডো, যে তারা বোধহয় সবাই ফিরে এলো, এই বোধহয় ফিরে এলো এই জানালাটা দিয়ে। মানে এইরকমই ইভিনিংয়ে, এইরকমই সন্ধ্যেবেলার দিকে যখন আলো কমে আসে, অন্ধকারাচ্ছন্ন ভাব থাকে, আমার প্রায়ই মনে হয়, মানে আমার মধ্যে একটা রোমাঞ্চকর গা ছমছমে ভাব দেখা দেয়, যে আমার মনে হয় যেন এই জানালা দিয়ে ওরা সবাই ফিরে আসছে। এরপরে কি বলছে দেখো, শি ব্রোক অফ উইথ আ লিটল সাডার। তাহলে এতক্ষণ ধরে ভেরা মিস্টার ফ্রাম্পটন-নাটলের সাথে কথা বলছিলেন এবং ওই ওপেন উইন্ডো নিয়ে একটা কথা তিনি তাকে জানালেন। এরপরে মিসেস স্যাপলেটন, যে এতক্ষণ কাজে ব্যস্ত ছিল, সে হঠাৎ করে ওখানে প্রবেশ করলো উইথ আ লিটল স্যাডার। স্যাডার মানে কেঁপে, মানে এতটাই তাড়াহুড়োতে সে আসছিল যে তার হাত পাগুলো কাঁপছিল, মানে এতটাই মুভমেন্ট হচ্ছিল, কুইক মুভমেন্টের ফলে সে যে তাড়াহুড়ো করে আসছিল, ওই তাড়াহুড়োর চলার ফলে এই শাডারটা তৈরি হয়েছে। ইট ওয়াজ আ রিলিফ টু ফ্রাম্পটন, ফ্রাম্পটন যেন একটু স্বস্তি পেল। হোয়েন দ্য আন্ট বাসল ইনটু দ্য রুম, বাসল মানে নয়েজলি এন্টার করা, উইথ আ ওয়াল অফ অ্যাপোলজিস ফর বিং লেট ইন মেকিং হার অ্যাপিয়ারেন্স, যে এত দেরিতে তিনি এসে পৌঁছলেন রুমে কথা বলতে মিস্টার ফ্রাম্পটন-নাটলের সাথে, তাই তিনি ওয়াল অফ অ্যাপোলজিস, ওয়াল বলতে ঘূর্ণি, ঘূর্ণি অফ অ্যাপোলজিস মানে এখানে প্রচুর প্রচুর ক্ষমা চাইলেন, বারবার ধরে ক্ষমা চাইছিলেন তার দেরি করে সেই রুমে আসার জন্য। বাসল মানে খুব নয়েজলি, এইটা বলতে বলতে যে তিনি ঢুকছিলেন সেই আওয়াজটার জন্য বলা হয়েছে বাসল। তাহলে এটা যে তিনি বলতে বলতে ঢুকছিলেন, যে খুব দেরি হয়ে গেল, ক্ষমা করবেন, সরি আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, এইটা তিনি বলতে বলতে ঢুকছিলেন কে? মিসেস স্যাপলেটন। কাকে? ফ্রাম্পটনকে। এবং মিসেস স্যাপলেটনকে দেখে মিস্টার ফ্রাম্পটন যেন একটু স্বস্তি পেলেন। কেন? কারণ এর আগে ভেরার সাথে যখন তার কথোপকথন হয়, ভেরার ওই কথাগুলো শুনে তিনি একটু অস্বস্তি ফিল করছিলেন, কারণ তারও একটু ভয় ভয় লাগছিল, যে এসেই তিনি ওই ট্র্যাজিক ইনসিডেন্টের কথা শুনলেন, আবার ভেরা শেষ লাইনটা তাকে বলেছে তার ভয় লাগে, সে যেন মাঝে মাঝেই দেখে তারা ওই জানালা দিয়ে ফিরছে। তো এই যে পুরো সিচুয়েশনটা, পরিবেশটা তৈরি হয়েছিল যাতে তার ওই নার্ভের সমস্যাটা আরও যেন বেড়ে যাচ্ছিল, তো সেটাতে যখন বাধা দিয়ে মিসেস স্যাপলেটন সেই রুমে প্রবেশ করলেন, তার গলার আওয়াজ পেয়ে বা তার সাথে কথা বলা শুরু হওয়া দেখে ফ্রাম্পটন-নাটল একটু স্বস্তি বোধ করলেন। আই হোপ ভেরা হ্যাজ বিন অ্যামিউজিং ইউ, সি সেইড। সি বলতে এখানে মিসেস স্যাপলেটনের কথা বলা হয়েছে। তো মিসেস স্যাপলেটন রুমে ঢুকেই ক্ষমা চেয়ে ফ্রাম্পটন-নাটলকে বললেন, আমার মনে হয় ভেরা আপনাকে খুবই আনন্দ দিয়েছে, মানে ভেরা এতক্ষণ আপনার সাথে কথা বলেছে, আপনি খুবই আনন্দ পেয়েছেন নিশ্চয়ই। সি হ্যাজ বিন ভেরি ইন্টারেস্টিং, সেইড ফ্রাম্পটন। ফ্রাম্পটন বললেন, হ্যাঁ সে অবশ্যই খুবই ইন্টারেস্টিং। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড দ্য ওপেন উইন্ডো, সেইড মিসেস স্যাপলেটন ব্রিস্কলি। ব্রিস্কলি মানে হচ্ছে দ্রুত, খুব তাড়াতাড়ি মিসেস স্যাপলেটন বললেন, আচ্ছা এই যে উইন্ডোটা ওপেন আছে, আমার মনে হয় আপনি মাইন্ড করবেন না, মানে আপনার খারাপ লাগবে না তো? উইন্ডোটা খোলা রেখেছি এই অক্টোবরের সময়, খারাপ লাগবে না তো আপনার? My husband and brothers will be home directly from shooting and they always come in this way. আসলে ব্যাপারটা হচ্ছে আমার হাজবেন্ড এবং আমার ভাইয়েরা শুটিং থেকে, মানে শিকারে গিয়েছে, তারা শুটিং থেকে ডিরেক্টলি এই রাস্তা দিয়েই তারা বাড়ি ফেরে, মানে এই জানালাটা দিয়েই তারা বাড়ি ফেরে, মানে এই জানালাটা দিয়েই তারা বাড়িতে ঢোকে। They have been out for snipe in the marshes today. তারা আজকে স্নাইপ মানে এক ধরনের ওয়াটার বার্ড হু লিভস ইন মার্সেস, সেই স্নাইপ শুটিং এ গিয়েছে, মানে সেই স্নাইপ বার্ড শিকার করতে গিয়েছে। সো দে উইল মেক আ ফাইন মেস ওভার মাই পুয়ার কার্পেট। অতএব তারা ওখান থেকে যখন আসবে চারিদিকে তো কাদা টাদা তাদের লেগে থাকবে, তাই ফাইন মেস পুরো নোংরা করে দেবে আমার কার্পেটগুলো, তাই আমি তাদেরকে বলেছি এই জানালা দিয়ে আসতে। মানে তিনি বলতে চাইছেন যাতে করে সামনে দিয়ে এলে ওই কার্পেটটা যাতে নোংরা না হয়, কারণ তাদের সমস্ত গায়ে কাদা লেগে থাকবে, এবং এইটা দিয়ে তাই আমি বাড়িতে ঢুকতে বলেছি। সো লাইক ইউ মেন ফোক ইজন্ট ইট? মেন ফোক এখানে পুরো এন্টায়ার মেল জেন্ডারদের
কমিউনিটির কথা বলা হয়েছে। মানে মিসেস স্যাপলেটন বললেন মিস্টার ফাম্পটন নাটলকে যে যেমনটা আপনারা ছেলেরা করে থাকেন, মানে ছেলেরা তো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, কাদামাখা অবস্থায় তারা ওই কার্পেটের উপর দিয়ে হেঁটে চলে আসবে, ফলে কার্পেটটা নোংরা হয়ে যাবে, কিন্তু মিসেস স্যাপলেটন সেটা চান না, তিনি ঘর দুয়ার পরিষ্কার রাখতে চান। তাই তিনি বলছেন আপনারা ছেলেরা তো জানেন কিরকম চারিদিক নোংরা করে দেন, তাই নয় কি? তাই আমি তাদেরকে বলেছি ডিরেক্টলি এই জানালাটা দিয়ে বাড়িতে ঢুক। এরপর থেকে দেখো, সি র্যাটেলড অন চেয়ারফুলি অ্যাবাউট দ্য শুটিং অ্যান্ড দ্য স্কারসিটি অফ বার্ডস অ্যান্ড দ্য প্রসপেক্টস অফ ডাক ইন উইন্টার। তো সি বলতে এখানে মিসেস স্যাপলেটনের কথা বলা হয়েছে। শি র্যাটেলড অন চেয়ারফুলি, র্যাটেলড অন মানে বকবক করা, বিড়বিড় করা, মানে প্রায় তার কথাগুলো যেগুলো সে বলছিল প্রায় চেয়ারফুলি, খুব আনন্দ ভরে, উৎসুক ভরে সে বলেই চলেছে। কি সম্পর্কে? অ্যাবাউট দ্য শুটিং অ্যান্ড দ্য স্কারসিটি অফ বার্ড। শুটিং মানে শিকার, হান্টিং, অ্যান্ড দ্য স্কারসিটি হচ্ছে অ্যাকিউট শর্টেজ, মানে কমতি বা অভাব, কিসের না বার্ডসের। তাহলে এই যে পাখি কমে যাচ্ছে, শিকার, এই সব নিয়ে তিনি কথা বলতে থাকেন। অ্যান্ড দ্য প্রসপেক্টস মানে হচ্ছে পসিবিলিটিস অফ ডাক ইন উইন্টার, এবং শীতকালে যেখানে আগে অনেক ডাক দেখা দিত, এখন তো পসিবিলিটিস সেরকম নেই উইন্টারে ডাকের। এই সমস্ত কিছু নিয়ে মিসেস স্যাপলেটন মিস্টার ফাম্পটনকে বলেই চলেছেন, র্যাটেলড অন চেয়ারফুলি। টু ফাম্পটন ইট ইজ অল পিওরলি হরিবল, যেগুলো কিনা মিস্টার ফাম্পটনের শুনতে খুব হরিবল লাগছে, উনি এগুলো পছন্দ করছে না, ওনার ভালো লাগছে না এই সমস্ত কথাবার্তা। হি মেড আ ডেসপারেট বাট অনলি পার্শিয়ালি সাকসেসফুল এফর্ট to turn the talk onto a less ghastly topic. He was conscious that his hostess was giving him only a fragment of her attention, and her eyes were constantly straying past him to the open window and the lawn beyond. কি বলেছে? But only partially successful effort to turn the talk to a less ghastly topic. তো তিনি যথেষ্টই চেষ্টা করেছিলেন, একদম ডেসপারেট হয়ে তিনি চেষ্টা করেছিলেন যাতে এই টপিকটা চেঞ্জ করা যায়, কিন্তু তার চেষ্টার খুব কম অংশই সফল হয়েছে এই টপিক অন্য একটা টপিকে চেঞ্জ করে একটা লেস ঘাসলি টপিকে নিয়ে যেতে। ঘাসলি মানে ভয়ঙ্কর। তো তিনি যথেষ্ট চেষ্টা করেছিলেন, তিনি ডেসপারেট হয়ে উঠেছিলেন, প্রচুর চেষ্টা করেছিলেন এই টপিকটা চেঞ্জ করার, কিন্তু ওই চেষ্টার শুধুমাত্র কিছুটা অংশই সফল হয়েছিল এই কথাবার্তাগুলোকে একটা লেস ঘাসলি মানে একটা কম ভয়ঙ্কর টপিকে নিয়ে যাওয়ার। কারণ তার কাছে যখন বারবার বলা হচ্ছে ওরা ফিরে আসবে, ওরা শুটিংয়ে গিয়েছে, মিস্টার ফাম্পটন কি ভাবছেন? ওরা তো মৃত ব্যক্তি, ওদেরকে নিয়ে বারবার কথা বলছে, মানে মিসেস স্যাপলেটন হয়তো গভীর শোকে আচ্ছন্ন তাই বলছেন, এবং ওই যে মানুষগুলো যারা অলরেডি মারা গিয়েছে তাদেরকে নিয়ে কথা বলা, ফলে মিস্টার ফাম্পটনের নার্ভের সমস্যা আরোই বাড়ছে, তাই উনি ভয় পাচ্ছেন, ওনার অস্বস্তি বোধ হচ্ছে, উনি মোটেও পছন্দ করছেন না, তাই তিনি এই ভয়ঙ্কর টকিংটাকে চেঞ্জ করে অন্য একটা টপিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি পুরোপুরি সফল হতে পারেননি। কারণ হি ওয়াজ কনসিয়াস দ্যাট হিজ হোস্টেস, কারণ তিনি একদমই জানতেন যে তার হোস্টেস মানে অতিথিদেরকে যারা সেবা করে, মানে যারা অতিথি আপ্যায়ন করে, তো তার যে হোস্টেস মানে যার বাড়িতে তিনি এসেছেন, তো তিনি কমপ্লিটলি বা তিনি কনসিয়াস ছিলেন এই বিষয়ে যে তার যে হোস্টেস ওয়াজ গিভিং হিম অনলি আ ফ্র্যাগমেন্ট অফ হার অ্যাটেনশন। ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে পার্ট, মানে খুব কম অংশ তার অ্যাটেনশনের, তার মনোযোগের খুব কম অংশই তাকে সে দিচ্ছে। মানে মিসেস স্যাপলেটন মিস্টার ফাম্পটনের কথাতে খুব কম মনোযোগ দিচ্ছেন, এটা মিস্টার ফাম্পটন ভালোভাবেই বুঝে গেছেন। অ্যান্ড হার আইজ ওয়ার কনস্ট্যান্টলি স্ট্রেইং মানে হচ্ছে একদৃষ্টিতে তাকিয়ে থাকা, এবং তার বলতে এখানে মিসেস স্যাপলেটনের চোখগুলো কনস্ট্যান্টলি স্ট্রেইং পাস্ট হিম মানে তাকে অতিক্রম করে, কারণ মিস্টার ফাম্পটনের পেছনেই ওই উইন্ডোটা ওপেন করা রয়েছে, তাই তার সামনে যখন মিসেস স্যাপলেটন বসেছিল ওনার চোখটা কনস্ট্যান্টলি তাকে পের করে তার পেছনে ওই খোলা জানালাটার দিকে ছিল, যেই জানালাটার সামনে একটা লন রয়েছে। এটাই এখানে বলা হয়েছে যে তিনি যখন টপিকটা চেঞ্জ করে একটা লেস ঘাসলি টপিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন তিনি এটা ভালোভাবে বুঝতে পারছিলেন যে তার হোস্টেস তার কথায় খুব একটা মনোযোগ দিচ্ছে না, বরং তার পেছনে ওই উইন্ডোটা যার সামনে লন রয়েছে সেই উইন্ডোটার দিকে তিনি তাকিয়ে রয়েছেন। It was certainly an unfortunate coincidence that he should have paid his visit on this tragic anniversary. তো it was certainly an unfortunate coincidence, এটা অবশ্যই নিশ্চিতভাবে এটা একটা আনফরচুনেট, দুর্ভাগ্যবশত, এটা নিশ্চিতভাবেই সার্টেনলি মানে নিশ্চিতভাবে, আনফরচুনেট দুর্ভাগ্যবশত, কোইন্সিডেন্স একই দিনে ঘটেছে, দুর্ভাগ্যবশত তিনি মনে করছেন আজকের দিনেই তাকে আসতে হলো, যেই দিনে এই ধরনের একটা ট্র্যাজিক ইনসিডেন্ট, ট্র্যাজিক অ্যানিভার্সারি মানে আজকের দিনেই তো এই ধরনের একটা ট্র্যাজিক ইনসিডেন্ট হয়েছিল 3 বছর আগে এই বাড়িতে, তাহলে তাকেও দুর্ভাগ্যবশত আজকের দিনেই আসতে হলো। তিনি নিজেকে বলছেন যে দুর্ভাগ্যবশত আমি আজকের দিনেই এসে পৌঁছলাম।
The doctors agree in ordering me complete rest, an absence of mental excitement, and avoidance of anything in the nature of violent physical exercise, announced Frampton, who labored under the tolerably widespread delusion that total strangers and chance acquaintances are hungry for the least detail of one's ailments and infirmities, their cause and cure. তো কি বলেছে দেখো, the doctors agree in ordering me, ডক্টররাও এটাতে সম্মতি জানিয়েছে বা ডক্টররাও আমাকে অর্ডার করেছে কমপ্লিট রেস্টের, একদম সম্পূর্ণ রেস্ট নিতে। তাহলে মিস্টার ফ্রাম্পটন মিসেস স্যাপলেটনকে বলছে ডক্টর আমাকে অর্ডার করেছে কমপ্লিট রেস্ট নিতে, অ্যান অ্যাবসেন্স অফ মেন্টাল এক্সাইটমেন্ট, এবং মেন্টালি এমন কিছু না করতে যেটা থ্রু মানে চট করে আমি এক্সাইটেড হয়ে যাব এমন কিছু না করতে, অ্যান্ড অ্যাভয়েডেন্স অফ এনিথিং ইন দ্য নেচার অফ ভায়োলেন্ট ফিজিক্যাল এক্সারসাইজ, এবং ভায়োলেন্ট ফিজিক্যাল এক্সারসাইজ মানে এমন কিছু ফিজিক্যাল এক্সারসাইজ এমন কিছু কাজবাজ না করে ফেলি যাতে হুট করে আমি এক্সাইটেড হয়ে যাই, মানে হঠাৎ করে আমি এমন ভায়োলেন্ট ফিজিক্যাল এক্সারসাইজ মানে হঠাৎ করে আমি এমন কোনো কাজ ন্যাচারালি এমন কোনো কাজ যাতে না করে ফেলি যাতে আমার হঠাৎ করেই এক্সাইটমেন্ট ফিল হয় এবং আমার নার্ভের সমস্যা আবার শুরু হয়। ডক্টর আমাকে এই সমস্ত কিছু করতে না বলেছেন, অ্যানাউন্সড ফ্রাম্পটন। কে বলল? ফ্রাম্পটন বলল। হু লেবার্ড আন্ডার দ্য টলারেবলি ওয়াইড স্প্রেড ডিলিউশন, যে কিনা লাবোর্ড মানে পরিশ্রম করা, আন্ডার দ্য টলারেবলি ওয়াইড স্প্রেড ডিলিউশন, ডিলিউশন মানে হচ্ছে ফলস ইমপ্রেশন টু বিলিভ, মানে যেটা বিশ্বাস করা যায় না এমন ইমপ্রেশন, দ্যাট টোটাল স্ট্রেঞ্জার্স, যে একদমই যারা অজানা যাদেরকে আমরা চিনি না, স্ট্রেঞ্জার্স যারা, অ্যান্ড চান্স অ্যাকুইন্টেন্সেস, চান্স অ্যাকুইন্টেন্সেস মানে যাদেরকে আমরা একটু আধটু চিনি, মানে হয়তো একটু আধটু যাদেরকে চিনি, আর হাংরি মানে তাদের ইচ্ছে থাকে, হাংরি মানে ক্ষুধার্ত, এখানে তারা জানতে ইচ্ছুক এমন কিছু বলতে চেয়েছে, ফর দ্য লিস্ট ডিটেইল অফ ওয়ানস এইলমেন্ট অ্যান্ড ইনফার্মিটিস, এইলমেন্ট অ্যান্ড ইনফার্মিটিস মানে হচ্ছে কমপ্লেন্টস অফ সিকনেস, মানে কারো কোনো অসুস্থতা রয়েছে সেই অসুস্থতার কজ, কারণ, অ্যান্ড কিওর তার সমাধান বা তার সেরে ওঠার উপায়, এই সমস্ত সম্পর্কে কোনো অজানা ব্যক্তি বা যাদেরকে আমরা খুব কম চিনি এরকম ব্যক্তি খুব কমই জানতে আগ্রহ প্রকাশ করে, যেটা তিনি বুঝতে পারছিলেন। তাহলে বলা হয়েছে যে তিনি যখন বললেন মিসেস স্যাপলেটনকে যে ডক্টর আমাকে কমপ্লিট রেস্ট নিতে বলেছে, এমন কিছু এক্সাইটমেন্ট যেটা আমার নার্ভকে এক্সাইটেড করে তুলবে সেরকম পরিবেশের যেন অ্যাবসেন্স থাকে, সেরকম পরিবেশ আমাকে থাকতে বলেছে, এবং কোনো ভায়োলেন্ট ফিজিক্যাল এক্সারসাইজ মানে যে কোনো ধরনের কাজ যেটা আমার ওই মেন্টাল এক্সাইটমেন্টকে বাড়িয়ে তুলবে এরকম সমস্ত কিছু কাজ অ্যাভয়েড করতে বলেছে, এরকম কোনো কথা শুনতে বারণ করেছে, এরকম কোনো কথা বলতে বারণ করেছে, এরকম কোনো পরিবেশে থাকতে বারণ করেছে, মানে ওভারঅল এমন কোনো কিছুই করতে না বলেছে যেটা থ্রু আমার মধ্যে এক্সাইটমেন্ট ফিল হবে, এটা তিনি বলছিলেন মিসেস স্যাপলেটনকে। এবং তখন তিনি যথেষ্টভাবে এটাও বুঝতে পারছিলেন যে যাদেরকে আমরা কম চিনি বা একদম চিনিই না, যারা টোটাল স্ট্রেঞ্জার্স, তারা কিন্তু আমাদের মধ্যে কোনো রোগ হয়েছে, যদি আমাদের কোনো রোগ হলে সেই রোগের কারণ, সেই রোগের সমস্ত কিছু এবং তার উপায়, সেরে ওঠার উপায়, এই সমস্ত কিছু ডিটেলস জানার পক্ষে তারা একদমই ইন্টারেস্টেড হবে না, এটা তিনি ভালোভাবেই বুঝতে পারছিলেন মিসেস স্যাপলেটনের রিয়াকশন দেখে। কারণ মিসেস স্যাপলেটন তো তার কথায় বেশি মনোযোগ না দিয়ে ওই খোলা জানালার দিকে তাকিয়ে আছে এবং কখন তার ভাই এবং তার হাজবেন্ড ফিরে আসবে সেই অপেক্ষায় আছে, তার কথার দিকে কোনো পাত্তাই দিচ্ছে না, তাই উনি এই কথাটা এখানে মেনশন করলেন। অন দ্য ম্যাটার অফ ডায়েট দে আর নট সো মাচ ইন এগ্রিমেন্ট, হি কন্টিনিউড। তথাপি তিনি মানে মিস্টার ফ্রাম্পটন বলে চললেন যে অন দ্য ম্যাটার অফ ডায়েট, কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে দে আর নট সো মাচ ইন এগ্রিমেন্ট, মানে আমার যা খাওয়া দাওয়ার অভ্যেস এবং তারা আমাকে যা যা সাজেস্ট করেছে সেই ম্যাটারগুলো একটু আলাদা, এইভাবে তিনি বলতে থাকলেন। নো, সেইড মিসেস স্যাপলেটন ইন এ ভয়েস হুইচ অনলি রিপ্লেসড আ ইয়ার্ন অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। না, সেইড মিসেস স্যাপলেটন বললেন ইন আ ভয়েস, এমন ভাবে, হুইচ অনলি রিপ্লেস, যেটা কিনা একমাত্র রিপ্লেস করেছিল আ ইয়ার্ন, একটা হাইকে, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, লাস্ট মুহূর্তে। মানে মিসেস স্যাপলেটন প্রথম কথা তো তিনি মিস্টার ফ্রাম্পটন নাটেলের কথাগুলো খুব একটা মনোযোগ সহকারে শুনছিলেন না, তিনি তো ব্যস্ত আছেন ওই জানালার দিকে তাকিয়ে থাকতে, কখন ওরা আসবে ফিরে সেই দিকে ভাবছিলেন তিনি, তাই মিস্টার ফ্রাম্পটনের বলা কথাগুলোতে তিনি একদমই মনোযোগ দিচ্ছিলেন না এবং মাঝে মাঝে তিনি জাস্ট কেয়ারলেসলি সেই কথাগুলোতে মনোযোগ দিচ্ছিলেন পার্টে পার্টে। তাই যখন বললেন মিস্টার ফ্রাম্পটন নাটেল যে ডায়েটের ব্যাপারে কিন্তু ডক্টরের চার্ট এবং আমার যে খাদ্যাভ্যাস সেটার মধ্যে কোনো এগ্রিমেন্ট নেই, মানে সেটা একটু আলাদা টাইপের, এবং এগুলো শোনার সময় মিসেস স্যাপলেটন এতটাই অমনোযোগী ছিলেন যে তিনি লাস্ট মুহূর্তে না এরকম একটা কথা বললেন এবং যে কথাটার শেষের দিকে প্রায় একটা হাই তুলে তিনি কথাটাকে শেষ করলেন, মানে তিনি এতটাই অমনোযোগী সেটাই বোঝাতে চাইলেন। দেন শি সাডেনলি ব্রাইটেন ইনটু অ্যালার্ট অ্যাটেনশন, তারপরে হঠাৎ করেই তিনি যেন অ্যালার্ট হয়ে গেলেন, মানে হঠাৎ করেই তিনি যেন একটু মনোযোগী হয়ে গেলেন কোনো কিছুর দিকে। তো
কোন দিকে সেই মনোযোগটা হঠাৎ করে ফিরে এলো দেখো, এটা কিন্তু সেই ফার্মটনের কথাবার্তাতে মনোযোগটা ফিরে এলো তা কিন্তু নয়। তাহলে বাট নট টু হোয়াট ফার্মটন ওয়াজ সেইং, কিন্তু এমন নয় যে ফার্মটন যা বলছিল সেটাতে তার মনোযোগটা হঠাৎ করে ফিরে এলো। তাহলে কোন দিকে ফিরে এলো? হেয়ার দে আর অ্যাট লাস্ট হি ক্রাইড, তিনি চিৎকার করে বলে উঠলেন, এই তো শেষমেশ এসে পৌঁছেছে তারা। জাস্ট ইন টাইম ফর টি, একদমই ঠিক সময় এসেছো, চায়ের সময়। অ্যান্ড ডোন্ট দে লুক অ্যাজ ইফ দে ওয়্যার মাডি আপ টু দ্য আইস, এবং দেখো তাদেরকে কি লাগছে না যে তারা যেন পুরো চোখ পর্যন্ত কাদায় ঘাটা হয়ে এসেছে। ফার্মটন shivered slightly and turned towards the knees with a look intended to convey sympathetic comprehension. তাহলে ভাবো, যখন মিস্টার ফার্মটন নাটেল তার কথাগুলো, তার অসুস্থতার কথাগুলো বলছিলেন, তখন মিসেস স্যাপলেটন এতটাই অমনোযোগ দিয়ে ওটা শুনছিলেন যে তিনি মাঝে মাঝে এক একটা কমেন্ট করছিলেন, আবার তার শেষে এমনভাবে হাই তুলছিলেন যেটা দেখে বোঝাই যাচ্ছিল যে তিনি এতটাই অমনোযোগী। কিন্তু হঠাৎ করে তিনি বলে বসলেন যে শেষমেশ এই তো এসেছে, চায়ের সময় হয়ে গেছে। এবং দেখো তোমাদেরকে দেখে মনে হচ্ছে পুরো চোখ পর্যন্ত কাদা মেখে এসছো, তাই নয় কি? তো এই জিনিসটার প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন, মানে তার ভাই এবং তার হাজবেন্ড, তার দুই ভাই এবং হাজবেন্ড ফিরে এসছে শুটিং থেকে, সেটার প্রতি তিনি মনোযোগী হয়েছিলেন। তিনি কিন্তু ফার্মটন নাটেল যে কথাগুলো বলছিলেন সেটার প্রতি মনোযোগ হননি। এই অবস্থায় ফার্মটন নাটেল তো সিভার্ড স্লাইডলি, একদম কেঁপে গিয়েছিল, অ্যান্ড টার্ন টুয়ার্ডস দ্য নিজ, এবং মিসেস স্যাপলেটনের ভাইজির দিকে ঘুরলো, উইথ আ লুক ইন্টেন্ডেড টু কনভে সিম্প্যাথেটিক কম্প্রিহেনশন। সিম্প্যাথেটিক কম্প্রিহেনশন মানে হচ্ছে শোয়িং সিম্প্যাথি, মানে কাউকে সিম্প্যাথি দেখানো। তাহলে সেই অবস্থায় তিনি যখন মিসেস স্যাপলেটনের মুখ থেকে শুনলেন এই তো এসে গিয়েছে, তিনি তো আর কারো দিকে না তাকিয়ে মিসেস স্যাপলেটনের ভাইজির দিকে তাকালেন এবং একটা সিম্প্যাথেটিক এক্সপ্রেশন দিলেন, যে তার যেন মিসেস স্যাপলেটনকে দেখে খুব সিম্প্যাথি হচ্ছে, যে ইস বেচারার ওপরে এই ট্র্যাজিক ইনসিডেন্টের প্রভাব এতটাই পড়েছে যে তিনি যেন পুরো পাগলের সমান হয়েছেন। এটা ভেবেই যে তার উপরে খুব দয়া হচ্ছে, মানে মিসেস স্যাপলেটনের ওপরে মিস্টার ফার্মটন নাটেল খুব দয়া হচ্ছে, এই লুকটা তিনি তার ভাইজির দিকে দিলেন। The child was staring out through the open window with dazed horror in her eyes, এবং সেই সময় সেই নিস মানে মিসেস স্যাপলেটনের ভাইজি কি করছিল? সেই সময় সে কিন্তু তাকিয়েছিল কোন দিকে? ওই উইন্ডোর দিকে। স্টেয়ারিং মানে এক দৃষ্টিতে ওই খোলা জানালার বাইরের দিকে তাকিয়েছিল, উইথ ডেজড হরর ইন হার আইজ, এবং তার চোখে মুখে যেন ভয়ঙ্কর ভয়, ভীতি প্রকাশ পাচ্ছিল। তো কি বলেছে দেখো, ইন আ চিল শক অফ নেমলেস ফিয়ার ফার্মটন সোয়াং রাউন্ড ইন হিজ সিট অ্যান্ড লুকড ইন দ্য সেম ডিরেকশন। বলেছে ইন আ চিল শক অফ নেমলেস ফিয়ার। তো এই যে ঘটনাটা, এই যে পুরো ঘটনাটা উদ্রেক হয়েছে যে মিসেস স্যাপলেটন হঠাৎ করে জানালার বাইরে কাউকে দেখে বলছে এই তো তোমরা ঠিক সময় এসেছো, এবং যে ব্যক্তিগুলো অলরেডি কিনা 3 বছর আগে মৃত ছিল, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। অবশ্যই এটা একটা ভৌতিক সিচুয়েশন। তো সেই মুহূর্তে যখন তিনি ভাইজির দিকে তাকালেন, ভাইজিও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে জানালার বাইরে, তার চোখে যেন ভয়ের ছাপ। এই যে একটা ভয়ের পরিবেশ, একেই মিস্টার ফার্মটন নাটেল নার্ভের রোগী ছিল, তার উপরে এই যে একদম একটা এক্সাইটেড এনভায়রনমেন্ট, ফলে তিনি আরো ভয় পেয়ে যান। অফ নেমলেস ফিয়ার ফার্মটন সোয়াং রাউন্ড ইন হিজ সিট অ্যান্ড লুকড ইন দ্য সেম ডিরেকশন। তো বলছে ইন আ চিল শক অফ নেমলেস ফিয়ার, মানে যখন মিসেস স্যাপলেটন বলে যে তার ভাইয়েরা এবং তার হাজবেন্ড ফিরে এসেছে, এবং সেটা শুনে যখন নিস মানে তার ভাইজি ওরকম একটা ভয়ের মতো লুক দেয়, তার চোখগুলো বড় বড় করে জানালার দিকে তাকিয়ে থাকে, তো এই যে একটা ভীতিপদ পরিবেশ, সেই পরিবেশে যেন একটা অজানা ভয় ফার্মটন নাটেলের মনের মধ্যে ছিল। এবং সে সোয়াং রাউন্ড, সে ঘুরে পেছন দিকে ঘুরে ইন হিজ সিট, তার যে জায়গাতে বসেছিল সেখান থেকে ঘুরে সে যেদিকে ওর ভাইজি মানে যেদিকে মিসেস স্যাপলেটনের ভাইজি তাকিয়েছিল সে দেখার চেষ্টা করলো সেই দিকে, সেম ডিরেকশন। মানে যখন মিসেস স্যাপলেটন মিস্টার ফার্মটন নাটেলের পেছনে জানালাটা খোলা ছিল, সে যখন বলে ও তোমরা এসে গিয়েছো, তখন মিস্টার ফার্মটন নাটেল সোজাসুজি কাকে দেখছে? মিসেস স্যাপলেটনকে, এবং অন্যদিকে দেখছে তার নিস মানে তার ভাইজি ভেরাকে। তো তিনি তখন ভেরার দিকে তাকিয়ে লুক দিচ্ছিলেন, ইস বেচারার কি অবস্থা, এই শোকে তিনি বিহ্বল হয়ে গেছেন। কিন্তু ভেরাকে দেখলেন তিনি সেই সময়, ভেরা যেন জানালাটার দিকে তাকিয়ে আছে চোখ বড় বড় করে ভয় পেয়ে। তাই ভেরা কোন ডিরেকশনে তাকিয়েছিল সেই সেম ডিরেকশনে তিনিও যেন ঘুরে তাকালেন, এটাই এখানে বলা হয়েছে। ইন দ্য ডিপেনিং টুয়াইলাইট 3 figures were walking across the lawn towards the window. ইন দ্য ডিপেনিং টুয়াইলাইট মানে একদম গধূলি বেলা, আলো একদম নিভে আসছে, অন্ধকার চারিদিকে, ডিপ অন্ধকার। 3 figures সেই সময় 3জন মানুষ, 3টে ফিগার, ওয়ার ওয়াকিং অ্যাক্রস আসছে দ্য লন টুয়ার্ডস দ্য উইন্ডো মানে লনটা পেরিয়ে জানালার দিকে। দে অল ক্যারিড গানস আন্ডার দেয়ার আর্ম, তারা প্রত্যেকেই তাদের বাহুতে কি ক্যারি করছিল? গান, বন্দুক। অ্যান্ড ওয়ান অফ দেম ওয়াজ অ্যাডিশনালি বার্ডেন্ড উইথ আ হোয়াইট কোট হাং ওভার হিজ শোল্ডার, এবং তাদের মধ্যে একজনের কাঁধে আরো ছিল কিসের বার্ডেন, কিসের ভার ছিল? একটা হোয়াইট কোট। তাহলে 3জন আসছিল, প্রত্যেকেরই আর্মে গান ঝোলানো ছিল, এবং তাদের মধ্যে একজনের শোল্ডারে একটা হোয়াইট কোটও রাখা ছিল। আ টায়ার্ড ব্রাউন স্পানিয়েল কেপ্ট ক্লোজ অ্যাট দেয়ার হিল,
টায়ার্ড ব্রাউন স্পানিয়েল, মানে একটা টায়ার্ড ক্লান্ত ব্রাউন কালারের স্পানিয়েল হচ্ছে এক ধরনের কুকুর। তো একটা টায়ার্ড ব্রাউন স্পানিয়েল কেপ্ট ক্লোজ, কোথায় ছিল? অ্যাট দেয়ার হিলস, তাদের পায়ের কাছে, মানে তাদের একদম পায়ের কাছে। আর কে আসছিল? একটা টায়ার্ড ব্রাউন স্পানিয়েল, একটা কুকুর আসছিল। নয়েজলেসলি দে নিয়ার্ড দ্য হাউস, এবং তারা নিঃশব্দে বাড়ির কাছাকাছি এলো। অ্যান্ড দেন আ হোয়ার্স ইয়াং ভয়েস চ্যান্টেড আউট অফ দ্য ডাস্ক, এবং তারপরে একটা হোয়ার্স, একটা কর্কশ ইয়াং ভয়েস, ইয়াং লোকের ভয়েস এলো, চ্যান্টেড, যে কিনা গাইছিল, আউট অফ দ্য ডাস্ক, মানে ওই গোধূলি অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে, মানে দেখা যাচ্ছে না, অন্ধকার থেকে যেন সে গাইছে, চ্যান্টেড কোনো কিছু উচ্চারণ করছে বা গাইছে। কি? আই সেড বার্টি হোয়াই ডু ইউ বাউন্ড, এই গানটা। তাহলে বলছিল যে তিনজন ফিগার আসছে, প্রত্যেকেরই কাঁধে কি রাখা আছে? গান, এবং তাদের মধ্যে একজনের আরও চাপানো রয়েছে একটা কোট, হোয়াইট কালারের কোট, এবং তাদের পায়ের কাছে আছে একটা স্পানিয়েল ডগ, এবং তাদের মধ্যে থেকে একজন যেন কর্কশ গলায় গেয়ে উঠলো ওই অন্ধকার থেকে, যার গলা শোনা গেল আই সেড বার্টি হোয়াই ডু ইউ ওয়ান্ট। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এরা আর কেউ নয়, মিসেস স্যাপলেটনের ভাইয়েরা এবং তার হাজবেন্ড। কারণ আগেই মেনশন ছিল তার হাজবেন্ড একটা হোয়াইট কোট পরে গিয়েছে, ওয়াটারপ্রুফ, এবং তার ভাই রনি, তার ইয়াংগেস্ট ব্রাদার, সবসময় তাকে টিজ করার জন্য এই গানটা গায়। তাই এই গানটা শুনে এবং এই হোয়াইট কোট, এগুলো দ্বারা বোঝা যাচ্ছে এরা তারাই যারা শিকারে গিয়েছিল। ফার্মটন গ্র্যাবলড ওয়াইল্ডলি অ্যাট হিজ স্টিক অ্যান্ড হ্যাড দ্য হল ডোর, দ্য গ্রাভেল ড্রাইভ অ্যান্ড দ্য ফ্রন্ট গেট ওয়্যার ডিমলি নোটেড স্টেজ ইন হিজ হেডলং রিট্রিট। তো দেখো ফার্মটন নাটলের অবস্থা তো এখন খারাপ একদম, কারণ সে কি দেখছে? যে একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছে, কারণ ভেরা অলরেডি তাকে বলেছে 3 বছর আগে এরা মারা গিয়েছে শিকারে গিয়ে, এবং আজকে সে হঠাৎ করে যখন এই জিনিসটা দেখছে যে তিনজন ফিরছে, তার আগেই সে মিসেস স্যাপলেটনকে বলতে দেখেছে, এবং সত্যি তারপরে এই ধরনের 3টে ফিগার দেখছে জানালার কাছে, মানে সে তো পুরোপুরি ভয় পেয়ে গেছে, সে ভাবছে ভূত এরা, তাই সে খুবই ভয় পেয়ে গেছে। গ্র্যাবড ওয়াইডলি অ্যাট হিজ স্টিক, মানে তার ওই লাঠিটা তাড়াতাড়ি করে গ্র্যাবড, মানে একদম মুঠোবন্দি করে তার স্টিকটা এবং তার হ্যাটটা, টুপিটা এবং তার ছড়িটা নিয়ে হলডোর ছুট দিল, হলডোরের দিকে। তারপরে দ্য গ্রাভেল ড্রাইভ, গ্রাভেল ড্রাইভ মানে ওই যে পাথর বেছানো যে রাস্তাটা হলের পরে, অ্যান্ড দ্য ফ্রন্ট গেট, এবং সোজা গিয়ে সে পৌঁছলো কোথায়? ফ্রন্ট গেটে। ওয়্যার ডিমলি নোটেড স্টেজ ইন হিজ হেডলং রিট্রিট, মানে সে যে ছুটে চলেছে, অন্ধকার তো, চারিদিক তো অন্ধকার হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে না, সে উদ্ভ্রান্তের মতো কোথায় ছুটে গেল? প্রথমে হলঘর দিয়ে সে ওই পাথরের রাস্তা বেয়ে একদম ফ্রন্ট গেটের কাছে ছুটে গেল। A cyclist coming along the road had to run into the hedge to avoid imminent collision. A cyclist, তো একটা ব্যক্তি সাইকেল নিয়ে আসছিল, coming along আসছিল, the road, ওই রোডেই, মানে ওই পাথর বেছানো রাস্তাটায় একটা লোক সাইকেল নিয়ে আসছিল, এবং এই সময় মিস্টার ফার্মটন নাটল এত জোরে ছুটে যাচ্ছিলেন যে তার সাথে প্রায় কোলাইজন, মানে সংঘর্ষ, মানে ধাক্কা লেগেই যেত। তো সেই ইমিনেন্ট মানে আসন্ন, সেই আসন্ন ধাক্কাকে এড়াতে সে কি করলো? হেজেস, মানে পাশেই ওই ঝোড়ঝাড়গুলোর দিকে সে সরে গেল, নইলে তার সাথে মিস্টার ফার্মটন নাটলের ধাক্কা লেগে যেত। Here we are, my dear, said the bearer of the white mackintosh, coming in through the window, fairly muddy but most of it dry. তো এই যে আমরা এসে গেছি ডিয়ার, কে কাকে বললো? মিসেস স্যাপলেটনকে তার হাজবেন্ড বললো। said the bearer of the white mackintosh, mackintosh মানে হচ্ছে ওই লম্বা ওয়াটারপ্রুফ হোয়াইট কালারের কোট, সেটাকে ম্যাকিনটোশ বলছে। তো এই কথাটা কে বললো? সেই লম্বা হোয়াইট কালারের কোট বয়ে আনার লোকটি বললো এই যে আমরা এসে গিয়েছি। কামিং ইন থ্রু দ্য উইন্ডো, দিয়ে তারা উইন্ডো দিয়ে ঢুকলো। ফেয়ারলি মাডি, পুরোপুরি তারা কর্দমাক্ত, বাট মোস্ট অফ ইটস ড্রাই, কিন্তু শুকনো হয়ে গেছে কাদাগুলো। হু ওয়াজ দ্যাট হু বোল্টেড আউট অ্যাজ উই কেম আপ? বোল্টেড আউট মানে লেফট সাডেনলি, হঠাৎ করে ছুটে পালিয়ে যাওয়া। তো তিনি ভেতরে ঢুকে বললেন, কে ওইটা যে আমাদেরকে দেখে এত জোরে ছুটে পালিয়ে গেল? আ মোস্ট এক্সট্রাঅর্ডিনারি ম্যান, আ মিস্টার নাটল, সেইড মিসেস স্যাপলেটন। মিসেস স্যাপলেটন বললো একটা এক্সট্রাঅর্ডিনারি, একদম অন্য রকমের একটা মানুষ, মিস্টার নাটল, could only talk about his illness and dashed off without a word of goodbye or apology when you arrive. তো মিসেস স্যাপলেটন তার হাজবেন্ডকে বলছে ইনি একটা অদ্ভুত মানুষ, এক্সট্রাঅর্ডিনারি, একটা অন্যরকম লোক, মিস্টার নাটেল, যে এসেছিল শুধুমাত্র তার ইলনেস, তার অসুস্থতার কথাই বলে গেল, and dashed off মানে একদম স্পিডে, দ্রুত গতিতে চলে গেল, without a word of goodbye, কোনো গুড বাই না জানিয়ে, মানে সে যে চলে গেল কোনো বাইটাই না জানিয়ে, and apology when you arrive, যে তোমরা যে এলে তোমাদের সাথে কোনো সাক্ষাৎ করলো না বা যাওয়ার সময় কোনো কথা বললো না, হঠাৎ করেই বায়ও বললো না, দুম করেই চলে গেল। তিনি একটা আজব মানুষ যে শুধু এসেছিল তার অসুস্থতার কথা বলতে, এবং যাওয়ার সময় গুড বাইও না বা কোনো ক্ষমাও না, যে কিছু বলে যেতে পারলাম না বা দুঃখিত আমি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, কোনো কিছু না বলেই সে চলে গেল। ওয়ান উড থিঙ্ক হি হ্যাড সিন আ ঘোস্ট, যে কেউ তাকে দেখে মনে করবে সে যেন ভূত দেখে নিয়েছে। তো দেখো এখানে মিসেস স্যাপলেটন মিস্টার নাটল যে ওইভাবে ছুটে পালিয়ে গেলেন, তার হাজবেন্ড এবং তার ভাইরা যখন পৌঁছলো, সেটা দেখে সে তো কিছুই জানে না যে ভেরা ওই ধরনের একটা ভয়ঙ্কর কাহিনী শুনিয়ে রেখেছে, তাই ভয় পেয়ে মিস্টার ফার্মটন নাটল ওরকম ছুটে পালিয়ে গেছে। স্বাভাবিকভাবেই দেখে মনে হচ্ছে যেন ভূত দেখে পালিয়ে গেছে, তো কিন্তু এটা তো আর
মিসেস স্যাপলেটন জানে না, তাই মিসেস স্যাপলেটন তার হাজবেন্ডকে বলছে যে কেউ দেখে তাকে মনে করবে, তার ওরকম ছোট দেখে মনে করবে সে যেন ভূত দেখেছে। আই এক্সপেক্ট ইট ওয়াজ আ স্পানিয়েল, সেইড দ্য নেস ক্লামলি। নেস মানে ওই ভাইজি, মানে ভেরার কথা বলা হয়েছে। ভেরা এখানে শান্তভাবে বলল, আমার মনে হয় এটা হচ্ছে স্পানিয়েলের জন্য, ওই কুকুরটার জন্যই। হি টোল্ড মি হি হ্যাড আ হরর অফ ডগ। সে বলেছিল আমাকে যে ডগে তার ভীতি রয়েছে, সে ডগকে ভয় পায়। হি ওয়াজ ওয়ান্স হান্টেড ইনটু আ সিমেট্রি সামহোয়ার অন দ্য ব্যাঙ্কস অফ দ্য গ্যাঞ্জেস বাই এ প্যাক অফ পারিয়া ডগস। হি ওয়াজ ওয়ান, সে একবার হান্টেড ইন্টু আ সিমেট্রি, হান্টেড মানে তাকে একবার তাড়া করেছিল, সিমেট্রি, সিমেট্রি মানে হচ্ছে সমাধি, সমাধির দিকে, সামহোয়ার কোথাও অন দ্য ব্যাঙ্কস অফ দ্য গ্যাঞ্জেস মানে গঙ্গা নদীর পাড়ে একটা সমাধির দিকে তাকে একবার কুকুর তাড়া করেছিল। বাই এ প্যাক অফ পারিয়া ডগস, পারিয়া ডগ মানে এক ধরনের ওয়াইল্ড ডগ, মানে তাকে একদল বন্য কুকুর তাকে একবার গঙ্গা নদীর পাড়ে একটা সমাধি পর্যন্ত তাড়িয়ে নিয়ে গিয়েছিল। অ্যান্ড হ্যাড টু স্পেন্ড দ্য নাইট ইন আ নিউলি ডাগ গ্রেভ উইথ দ্য ক্রিয়েচার স্নার্লিং, গ্রিনিং অ্যান্ড ফোয়ানিং জাস্ট অ্যাবভ হিম। এবং তাকে নিউলি ডাগ গ্রেভ, নতুন খোঁড়া হয়েছে এমন সমাধিতে তাকে সারা রাত কাটাতে হয়েছিল ভয় পেয়ে, এবং যেখানে উইথ দ্য ক্রিয়েচার সেই সমস্ত ক্রিয়েচার গুলো মানে ওই ডগ গুলো স্নার্লিং, স্নার্লিং, স্নার্লিং মানে খেকিয়ে ওঠা, গ্রিনিং, গ্রিনিং মানে ভেঙচি কাটা, ফোয়ামিং, ফোয়ামিং মানে হচ্ছে ফেনা তোলা। তো যেখানে সারা রাত ধরে তাকে সহ্য করতে হচ্ছিল ওই কুকুরগুলোকে যারা তার উপরে চিৎকার করছিল সারা রাত ধরে, স্নার্লিং, গ্রিনিং অ্যান্ড ফোয়ানিং, এনাফ টু মেক এনিওয়ান লুজ দেয়ার নার্ভ। তো এই ঘটনাটা তো কোনো একজনের কুকুর থেকে ভয় পাওয়ার জন্য যথেষ্ট। তো তার সাথে অতীতে এই ধরনের কুকুর নিয়ে একটা ঘটনা হয়েছে, তাই আমার মনে হচ্ছে স্প্যানিয়েলকে দেখে তার ওই ভীতিটা আবার উদ্রেক হয়েছে, তাই সে ছুটে পালিয়ে গিয়েছে ভয়ে। রোমান্স অ্যাট শর্ট নোটিস ওয়াজ হার স্পেশালিটি। দেখো এই লাস্ট লাইনটা খুবই ইম্পর্টেন্ট। রোমান্স অ্যাট শর্ট নোটিস ওয়াজ হার স্পেশালিটি। হার বলতে এখানে ভেরার কথা বলা হয়েছে যে তার স্পেশালিটি, তার এটাই স্কিল, মানে সে এটাতেই দক্ষ। অ্যাট শর্ট নোটিস মানে খুব অল্প সময়ের মধ্যে সে এরকম গল্প বানিয়ে বলে দেয়। তাহলে দেখো শেষে দেখে কি বোঝা গেল যে শেষে সেই যে কুকুরের গল্পটা বললো এমন কোনো কথা কিন্তু মিস্টার ফাম্পটন নাটেলের সাথে ভেরার হয়নি। কিন্তু ভেরা কি করলো এখানে, সে যে ওইভাবে ছুটে পালিয়ে গেছে, তার ওই পালিয়ে যাওয়াটাতে মিসেস স্যাপলেটন এবং মিস্টার স্যাপলেটন বা বাকিরাও যে অবাক হয়ে গিয়েছে। তো সেই সিচুয়েশনটাকে মেকআপ দেওয়ার জন্য এমন একটা কথা সে বানিয়ে বলল যাতে সবাই বিশ্বাস করে নিল, এবং গল্পটা যথেষ্ট বিশ্বাসযোগ্যও ছিল। কিন্তু এমন কোনো কথা তার সাথে কিন্তু মিস্টার নাটেলের হয়নি। ঠিক সেরকম ভাবেই মিস্টার নাটেল যখন এসে বসেছিলেন মিসেস স্যাপলেটনের বাড়িতে, তখন ওই উইন্ডোকে নিয়ে সে ইনস্ট্যান্ট এমন একটা গল্প বানিয়ে দিল যেটা কিন্তু মিস্টার ফাম্পটন নাটেলও বিশ্বাস করে ফেলেছিলেন। তো দেখো এটাই তার স্কিল, যে সে হঠাৎ করে ইন শর্ট নোটিস মানে খুব কম সময়ের মধ্যে যে টপিকটা পাবে সেটা নিয়ে এমন একটা গল্প বানিয়ে ফেলবে যেটা সহজেই সবাই বিশ্বাস করে নেবে, যেটা সহজেই ওই সিচুয়েশনের পক্ষে উপযুক্ত হবে। এটাই হচ্ছে তার স্পেশালিটি, এটাই হচ্ছে তার দক্ষতা। তো এই গল্পটা এখানেই শেষ হচ্ছে। এটার দ্বারা বোঝা গেল যে এখানে আদৌ যেগুলো বলা হয়েছিল সেগুলো কোনোটাই সত্যি নয়, সবগুলোই দুষ্টুমি করে মজার ছলে বলা হয়েছিল। এবং এই গল্পের নাম তাই ওপেন উইন্ডো, কারণ এখানে এই ওপেন উইন্ডোকে ঘিরেই যত সমস্যার সৃষ্টি হয়েছে, এটাকে ঘিরেই ভেরা একটা মন গড়া কাহিনী বলে দিল। এই জানালাটা দিয়েই সেই চারজন শিকারে গিয়েছিল, এই জানালাটা দিয়েই চারজন ফিরে এলো, এই জানালাটা দিয়েই যখন তারা ফিরে আসছিল সেটা দেখে মিস্টার ফাম্পটন নাটেল ভয় পেয়ে গিয়েছিলেন। তো সবকিছুই এখানে এই ওপেন উইন্ডোকে কেন্দ্র করেই হয়েছে, তাই গল্পের নাম হয়েছে ওপেন উইন্ডো। তো এখানেই যথারীতি এই গল্পটা শেষ। কার কেমন লাগলো জানাবে। এই গল্পটা থেকে আমরা শিক্ষা একটা পেলাম যে আমাদের চট করে কারো কথায় বিশ্বাস করে নেওয়া উচিত নয়, আগে সেই কথাটা সত্য কিনা সেটা যাচাই করা উচিত, তারপরে বিশ্বাস করা উচিত। নইলে কিন্তু ওই ফাম্পটন নাটেলের মতো যে এসেছিল তার নার্ভাসনেস সমস্যাটার থেকে সমাধান পেতে, কিন্তু সেটা তো হলোই না, উল্টে তার ওই সমস্যা, ওই শারীরিক অসুস্থতাটা আরোই বেড়ে গেল। তাই আমাদের চটজলদি কারো কথায় বিশ্বাস করে নেওয়ার আগে সেই কথার সত্যতাটা যাচাই করে নেওয়া উচিত। এটাই আমরা এই গল্প থেকে শিখলাম। আশা করি সবার ভালো লেগেছে। কার কেমন লাগলো জানাবে। এতদূর পর্যন্ত আশা করি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা কাইন্ডলি সবাই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে।